জয় ভীম জয় ভীম এভরিওয়ান। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। রোজকার মতন আবার বার্তা দিতে এলাম এবং কিছু বোঝাতে এলাম। সমস্তটাই আমার জনস্বার্থে, জনহিতে। প্রথম বিষয়টা হচ্ছে পেপার তৈরি করা। আপনি যে অভিযোগটা করছেন সেই অভিযোগের পেপারটা কিভাবে তৈরি হবে। দেখুন, খুব অনেক বড় করে লিখলেই যে পেপার একটা তৈরি হয়ে গেল তা নয়। পেপার তৈরির মেন হচ্ছে আপনি কাকে অভিযুক্ত করছেন, কাকে উইটনেস করছেন, আর বিষয়টা কি লিখছেন, মেন বিষয়টা কি। ঠিক আছে, এটা বুঝতে হবে যে আজকে যেরকম আমি একটা পেপার হোমওয়ার্ক করছিলাম, তখন এই পেপারটা আমি হোমওয়ার্ক করতে গিয়ে আমি ওখানে দেখলাম যে যেখানে কি বলে অভিযুক্ত হবে সেই জায়গাটা উইটনেস করে দিয়েছে, আর যেখানে উইটনেস হবে সেখানে ইসে করে দিয়েছে, তাকে অভিযুক্তর জায়গাতে উইটনেস করে দিয়েছে। ঠিক আছে, তো এটা হচ্ছে বিষয়। যখন পেপারটা তৈরি করবেন তখন খুবই ক্লিয়ারলি এই বিষয়গুলো বুঝতে হবে যে উইটনেসটা কাকে করা যায়, উইটনেসটা কোন জায়গাতে চলবে। আর ডিজিটাল যদি কোনো রকম ডকুমেন্টস থাকে তাহলে সব থেকে বেটার। যদি ডিজিটাল ডকুমেন্টস না থাকে, যদি মানুষকে যদি উইটনেস হিসাবে দাঁড় করান, তাহলে সেই জায়গাতে পেপার তৈরির সময় খুব ক্লিয়ারলি পরিষ্কারভাবে বিষয়গুলো তুলে ধরতে হবে। যেমন আজকে আমার কাছে একটা পেপার এসছে, পেপারটার মধ্যে যেখানে অভিযোগ যে করছে সেটা ঠিক আছে, কিন্তু যিনি অভিযুক্ত এবং যিনি উইটনেস, ওই জায়গাতে বিষয়টাকে এমন কি বলে ওটাকে ঘেঁচা করে দিয়েছে, যেখানে সে অভিযোগকারী হবে সেখানটাতে তাকে উইটনেসে দাঁড় করিয়ে দিয়েছে। তার ফলে কি হয়েছে, কেসটা হাইকোর্টে একবারে ঝুলে রয়েছে। তো যাই হোক, আজকে প্রায় 3-4 বছর 5 বছর ধরে তার কেস ঝুলে গেছে, একের পর এক বিষয়। আজ বিষয়টা তুলে ধরবো না, বিষয়টা আমি এখন তুলে ধরবো না, কারণ বিষয়টা মধ্যে যখন কাজ করতে নামবো তখন তুলে ধরবো। কিন্তু আমি আজকে যেই কথাটা বলছি যে পেপার তৈরির সময় কিন্তু খুব ভালোভাবে ফলো রাখবেন। অভিযোগকারী, অভিযুক্ত এবং উইটনেস। আবার বলছি, অভিযোগকারী, অভিযুক্ত এবং উইটনেস, এই তিনটে পার্ট খুব ভালোভাবে বুঝতে হবে। উইটনেস কাকে খাড়া করবে, উইটনেস কাকে দাঁড় করাচ্ছেন, সে তো যাকে উইটনেস দাঁড় করাচ্ছেন সে তো অভিযোগকারী নয়, এই বিষয়টা বুঝতে হবে। আর এই বিষয়গুলো বোঝার পরে আপনি যে পেপারটা তৈরি করছেন সেই পেপারের মধ্যে বিষয়টা কি মেনশন করছেন, বিষয়টার উপরেই কিন্তু পরিষ্কার করে কমপ্লিটলি বোঝা যায় যে আপনি চাইছেনটা কি। বিষয়টার ওপরেই কিন্তু কমপ্লিট করে বোঝা যায় আপনি চাইছেনটা কি। তারপরে হচ্ছে বডি পার্টটা ঠিক আছে, বডি পার্টটা আগে পিছে হলেও একটু সেখানেও ভুল হওয়ার কোনো প্রশ্ন থাকে না, তবুও যদিও একটু সেই বডি পার্টটা একটু অগোছলো হয়, কিন্তু বিষয়টা এবং অভিযোগকারী, অভিযুক্ত এবং উইটনেস, এই তিনটে যে রোল, সেই তাদেরকে কিন্তু ঠিক জায়গাতে বসাতে হবে। তাদেরকে যদি ঠিক জায়গাতে না বসাতে পারেন তাহলে কিন্তু আপনার কেসটা কিন্তু দাঁড়াবে না। আপনার কেসটা কিন্তু প্রসেস ঘুরে যাবে এবং আপনার কেসের প্রসেস কিন্তু রং রুট ধরবে। আপনার কেসের কিন্তু রং রুট ধরবে, বারবার বলছি। যেমন আজকে আমি যেই পেপারটা আমার হাতে এসছে সেই পেপারটা 2020 পেপার। 2020 থেকে কেসগুলো ঝুলছে।
2020 থেকে কন্টিনিউ কেসগুলো ঝুলছে, কেসগুলো 1 হাত 2 হাত 3 হাত করে ঘুরেছে। আরও বেশি করে এই কেসটা ঢিলা পড়ে গেছে। কেসটার সম্পর্কে যথেষ্ট প্রমাণ থাকার পরেও কেসটা অ্যাকচুয়ালি ঠিকঠাক সেপে বসেনি, কারণ যেটা অভিযুক্ত মানে যেটা অভিযোগকারী, সেই অভিযোগকারীটাকে উইটনেসে দাঁড় করিয়ে দিয়েছে। ঠিক আছে, তার ফলে কি হয়েছে, উইটনেসগুলো লম্বা হয়ে গেছে, আর অভিযুক্ত যে আছে সে তো আছেই, আর অভিযোগ যে করছে সেখানে এক পার্ট হয়ে গেছে। ঠিক আছে, উইটনেসটা লম্বা লাইন। তো এইবার আমি সেই প্রসেসটাতে কি করলাম, উইটনেসগুলোকে নিয়ে চলে এলাম অভিযোগকারী। ঠিক আছে, তারা কমপ্লেনার, তাদেরকে কমপ্লেনার রূপে নিয়ে এলাম। উইটনেস তো অটোমেটিক ওখানে যা প্রমাণ রয়েছে, ডিজিটালে যা প্রমাণ রয়েছে, পেপারে যা প্রমাণ রয়েছে, এনাফ ইজ এনাফ। ঠিক আছে, তো এটা হচ্ছে বিষয়। পেপার তৈরি করার সময় ভীষণভাবে এটা ধ্যান রাখতে হবে, আপনি কি বিষয়ে কমপ্লেন করছেন সেটা একদম কমপ্লিটলি কিন্তু বিষয়টা কিন্তু যেন ক্লিয়ার হয়, আপনার বিষয়টা যেন ক্লিয়ার হয়, আপনি চাইছেনটা কি। আর দ্বিতীয় কথা হচ্ছে যেটা বললাম, যে আপনি যখন পেপারটা তৈরি করছেন, অভিযুক্ত, অভিযোগকারী এবং উইটনেস তিনটে পার্টকে প্রথমে বুঝতে হবে যে কাকে উইটনেসে দাঁড় করাবেন। কারণ অভিযোগকারী যত বেশি হবে অভিযুক্তর ওপরে কিন্তু তত ব্যারিকেডটা মজবুত হবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কি উইটনেস তো অবশ্যই দরকার প্রমাণপত্রে, কিন্তু আমি এই পার্টটা বোঝাতে চাইছি, অভিযোগকারীকে উইটনেসের দিকে আনবেন বিষয় বুঝে। যেমন আমার কাছে যে বিষয়টা রয়েছে, সেখানে যাদেরকে উইটনেসে দাঁড় করানো হয়েছে তাদেরকে অ্যাকচুয়ালি উইটনেসে নয়, তাদেরকে অভিযোগকারীর গ্রুপে দরকার ছিল দাঁড় করানো। সেইখানে অভিযোগকারীর গ্রুপে দাঁড় না করিয়ে তাদেরকে উইটনেসে দাঁড় করিয়ে দিয়েছে, যার ফলে কেসটা এত ঘুরে গেছে এবং একটা জালিয়াতির কেস, যেটা টোটাল বহু মানুষকে চিট করেছে এবং নানা রূপ, কাউকে চাকরি দেওয়ার নামে, কাউকে ইনভেস্ট করার নামে, কাউকে নতুন কাজে লাগাবে, কারোর কাজ পাইয়ে দেবে, মানে এই রকম বিভিন্ন রূপে। এবং আরও একটা কথা বলি, যতটা সম্ভব ফুল হোয়াইটে ট্রানজাকশন করবেন, ক্যাশ বা ব্ল্যাকে যতটা সম্ভব এড়িয়ে যাবেন, ক্যাশ বা ব্ল্যাকের লেনদেনটা যতটা সম্ভব পারবেন এড়িয়ে যাবেন, ফুল হোয়াইটে ট্রানজাকশন করবেন। কোনো কারণে ধরুন আপনি ব্ল্যাকে বা ক্যাশে ট্রানজাকশন করেছেন, আপনার কাছে প্রমাণ নেই, সেই ক্ষেত্রে আপনি, যদি আপনার মনে আশঙ্কা হয় যে আপনার টাকাটা চিট হতে পারে, সেই ক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটা মেসেজ তাকে ছেড়ে দেবেন যে আমি যে টাকাটা দিয়েছিলাম এই কাজের জন্য বা এই বিষয়ের জন্য, সে কাজটা হলো না, তবে আমার টাকাটা কবে ফেরত পাবো, এই বলে একটা মেসেজ তাকে ছেড়ে দিয়ে যখনই ব্লু টিক দেখবেন সেটার স্ক্রিনশট নিয়ে নেবেন এবং নিয়ে প্রিন্ট আউট বের করবেন। সেটা কিন্তু আপনাকে আগে গিয়ে অনেক কাজে দেবে। একটা সময় হতে পারে সেই মানুষটি আপনাকে ব্লক করে দিল, আপনি তার সাথে ডিসকানেকশন হয়ে গেলেন, কিন্তু আপনি এবং পয়সা যে ক্যাশে বা ব্ল্যাকে লেনদেন করেছেন আপনার কাছে কোনো প্রমাণ নেই, কিন্তু আপনি যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাকে এটা জানিয়েছিলেন এবং সে যে দেখেছিল, সেটা কিন্তু অবশ্যই কিন্তু আপনার কাজে আসবে আগামী দিনে আপনাকে জাস্টিস দেওয়াবার। এই বিষয়টা করবেন। আর বারবার যেটা বলছি, পেপার তৈরির ক্ষেত্রে কিন্তু একদম মাস্ট ইম্পর্টেন্ট 3-4 পয়েন্ট, এটা কিন্তু বুঝতে হবে। অভিযোগকারী এবং উইটনেস তিনটে, কাকে কোন জায়গায় রাখলে পরে কেসটা আপনার মজবুত হবে, কেসটা আপনার দিকে ওজনে থাকবে, এই বিষয়গুলো তুলে ধরতে হবে। এবং লেটার করবার সময় অবশ্যই কিন্তু যে বিষয়টা মেনশন করছেন সেটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট। এই কিছু জিনিস আছে, এগুলো তুলে ধরবেন। আর প্রমাণ তো অবশ্যই, দেখুন আজকের সময় উইটনেস অবশ্যই দরকার, যেমন ডিজিটাল উইটনেস যতটা মজবুত হবে ততটা
কালেক্ট করে রাখবেন। অনেক কিছু পার্ট আছে যে একটা রাইটিংয়ের মধ্যে এমনভাবে রাইটিং করা যায়, এমনভাবে রাইটিংয়ের পদ্ধতিগুলো রাখা যায়, সেই রাইটিংয়ের পদ্ধতিতে কিন্তু অনেক সময় কিন্তু অনেকটা জাস্টিস পেতে কিন্তু সুবিধা হয়। যেমন আজকের পেপারটা যেটা আমার কাছে এসছে, সেই পেপার ধরেই আজকে আপনাদের সামনে এই লাইভটা, এবং আসবো এরপরে আরেকটা বিষয় নিয়ে আসবো। সেই ধরে লাইভটা আমি পেপারটা দেখে একেবারে হতবাক হয়ে গেছি। মানে এটা কিভাবে পেপারটা তৈরি হলো? যারা কমপ্লেনার হবে তারা উইটনেসে চলে গেল। কমপ্লেনার যারা হওয়ার কথা লাইন দিয়ে, এখানে কমপ্লেনার দেখালো 1 জন, আর উইটনেসে চলে গেল 8 জন। আবার জাস্টিস চাইছে তারা 8 জন। তো উইটনেস যারা দিচ্ছে তারা কি করে জাস্টিসটা, তাদের ভাগে জাস্টিসটা কিভাবে আসবে? কমপ্লেনার 1 জন, অভিযোগ করছে 1 জন, ঠিক আছে। অভিযুক্ত যারা হচ্ছেন তারা 3 জন, অভিযুক্ত 3 জন, উইটনেস 8 জন। এবার যারা উইটনেসের পর্যায়ে দাঁড়িয়েছেন তারাও চিট হয়েছেন, তাদেরকেও চিট করা হয়েছে। তাহলে বিষয়টা কীরকম গোলমাল হয়ে গেল না? তাহলে পেপার তৈরির সময়, এবং যারা চিট হয়েছেন তাদের কাছে পর্যাপ্ত প্রমাণ রয়েছে তারা চিট হয়েছেন, কিন্তু তারা উইটনেসে চলে গেল কেন? তারা তো কমপ্লেনার, তারা অভিযোগকারী, তারা উইটনেসে কেন চলে গেল? এই যে পেপার তৈরির হেরফেরটা, এটা কিন্তু বুঝতে হবে। আপনি কি চাইছেন বিষয়বস্তু সেটা বুঝতে হবে। তারপরে বডি পার্টটা তো যেটা লেখা থাকবে সেটা লেখাই থাকবে। তো এই পেপার তৈরির সময় কিন্তু মাস্ট ইম্পর্ট্যান্ট এগুলো ধ্যান রাখতে হবে। আর ক্যাশে বা ব্ল্যাকে লেনদেন করলে যেটা করতে হবে আপনাদের বুঝিয়ে দিলাম, এটা করবেন। দেখুন আমার কাছে আজ পর্যন্ত যে কাজগুলো এসছে, একজন ভুয়ো সাংবাদিক পরিচয় মহিলাদেরকে কন্টিনিউয়াসলি সে শ্লীলতাহানি করে গেছে। ভুয়ো পরিচয় মানে আমি এটা বললাম, সে ইউটিউবার, সে ইউটিউবের মাধ্যমে নিউজ কালেক্ট করতো, কিন্তু তার কোনো রেজিস্ট্রেশন নেই বা তার কোনো মান্যতা নেই। মানে এইভাবে তার কাছে কোনো সেই রকম মানে সঠিক বা সলিড কোনো প্রমাণ নেই। ইউটিউব খুলে সে নিজেকে সাংবাদিক পরিচয় দিত এবং একের চেয়ে একাধিক মহিলাকে সে শ্লীলতাহানি করে। এবং আজকে আরেকটা যে ম্যাটার যেটার উপর আমি কাজ করছি সেটা হচ্ছে, কোথাও সে নিজেকে আইনজীবী পরিচয় দিয়েছে, কোথাও সে আবার নিজেকে ইনভেস্টর হিসেবে পরিচয় দিয়েছে। এই নানা রূপে নানা পদ্ধতিতে সাধারণ মানুষকে দিনের পর দিন, এবং তাদের চক্র এত বড়, মানে এক একটা স্টেশনে এক একটা তাদের চক্র, ঠিক আছে। তো তাদের চক্র এত বড়, আর নানা রূপে সবাইকে কাজে লাগিয়েছে। কমিশনের বেসিকে কমিশনের বেসিকে মানুষকে প্রতারণা করা। তো আজকে আমার একটা মেসেজ আমি যেটা দিচ্ছি, দেখুন আমি প্রচণ্ড ছিচড়া, আমি খুব হারামি, আমি খুব শয়তান, আমি একদম কমপ্লিট কথা বলছি। আমার কাছে যদি কেউ রাইটিং দেওয়ার আগে প্রথমত এটা আমি সবাইকে আমি জানাবো, আমি যে প্রসেস বলবো আপনাকে চোখ বন্ধ করে সেই প্রসেস ফলো করতে হবে। আপনার কোনো টু হ্যাঁ হু কিচ্ছু শুনবো না, যে এটা নয় ওটা নয়। প্রথমত আমার কাছে রাইটিং দেওয়ার সময় আপনাকে এটা মাথায় রাখতে হবে, আমি যেইভাবে প্রসেস আপনাকে বলবো সেই প্রসেস আপনাকে ফলো করতে হবে। আপনি বাধ্য থাকবেন আমার বলা প্রসেসে কাজ করতে। আপনাকে আমি যেরকম ইনস্ট্রাকশন দেবো আপনাকে সেই রকম ইনস্ট্রাকশন ফলো করতে হবে, মানতে হবে, এবং সেই ইনস্ট্রাকশন বুঝে আপনাকে কাজ করতে হবে। আপনাকে আমি কোনো বিষয়ে যদি আমি কোনো রকম একটা এই বিষয়টা এইভাবে হবে, এই প্রসেসটা করতে হবে, এটা করতে হবে, এই কাজে এই প্রসেসটা আসবে, কিন্তু আপনি যদি খুব বেশি আমাকে আইন দেখান, আপনি যদি মনে করেন যে আপনি সব জানেন, তাহলে আপনি যখন সব জানেন তাহলে আপনার সমস্যা আপনি সমাধান করতে পারলেন না কেন? আপনি যদি আমার ইনস্ট্রাকশন ফলো না করেন, প্রসেস ফলো না করেন, আপনার মুখের ওপরে আপনার কাগজপত্র সব ছুঁড়ে ফেলে দেবো। আমার প্রথম কন্ডিশন হবে, আমার যা ইনস্ট্রাকশন থাকবে, আমার যা প্রসেস থাকবে আপনাকে ফলো করতে হবে। সেই প্রসেস যদি সাময়িক আপনার বিপরীতেও যায় তবু আপনাকে সেটা ফলো করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে এক কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, আর একটা আমি মেসেজ দেবো, সামনেওয়ালা কেউই থাকুক, সে আইনজীবী থাকুক, সে সাংবাদিক থাকুক, সে যে থাকুক, আমার কাছে তার বিপরীতে যদি কোনো রকম অভিযোগপত্র আসে, কোনো রকম রাইটিং আসে,
আমি সেই রাইটিংয়ের বেসে কিন্তু কাজ করব। বিপরীতে সে কেউই দাঁড়িয়ে থাকুক, আমি প্রথমেই বলছি, আমি প্রচণ্ড ছিচোড়া, আমি শয়তান, আমি হারামি। আমি ছিচোড়া, আমি শয়তান, আমি হারামি। ঠিক আছে, আমার কাছে যদি কারোর সে সামনেওয়ালা যেই হোক, তার বিপরীতে আমার কাছে যদি রাইটিং আসে, সামনেওয়ালা যেই হোক, তার বিপরীতে যদি আমার কাছে রাইটিং আসে, আমি সেই রাইটিংয়ে ফলো আপ করবো, প্রসেস করব, কাজ করব। আমি দুটো পার্ট আজকে কিন্তু খুব ভালোভাবে আমার ফেসবুক লাইভের মাধ্যমে আমি কিন্তু দিলাম। আমার কাছে তারাই আসবেন যারা আমার ইনস্ট্রাকশন, আমার প্রসেস টোটালি ফলো করবেন, তবেই কিন্তু আপনি আপনার কাজ বা আপনার রাইটিং আমার অফিসে জমা দেবেন। নচেত আপনারও সময় দামি, আমারও সময় দামি, সময় নষ্ট করবেন না বা করাবেন না। আর দ্বিতীয় কথা, সামনেওয়ালা যেই থাকুক, আমি সেটা দেখব না সামনেওয়ালা কি আছে। রাইটিং আসা মানেই বাদ খতম। তারপর আপনি আমাকে নোটিশ করবেন, আপনি আমাকে সমন পাঠাবেন, আপনি আমাকে কী করবেন, এই করবেন, ওই করবেন, সেই করবেন, তেই করবেন, যা খুশি তাই করতে থাকবেন, আর আমি আমার প্রসেস করতে থাকব। আরও একটা কথা বলে দিই, আমাকে আটকাতে, আমাকে থামাতে, ভুয়ো কেস দিলে আমি কিন্তু সেই কেসের পেপার হাতে নিয়ে কাঁদতে কাঁদতে ঘরে আসবো না। আমিও কিন্তু আমার কূটনীতি অ্যাপ্লাই করে আপনার ওপরও দেবো মারাত্মক এলিগেশনওয়ালা কেস। প্রমাণ করতে থাকবেন, আপনিও প্রমাণ করতে থাকবো, আমিও। আমি একদম অনলাইনে বললাম, আমাকে ভুয়ো কেসে যদি কোনো রকম আটকাবার চেষ্টা করেন, আপনার ওপরেও আমি এটা কিন্তু দেখুন কোনো ব্যক্তিগত কথা বলছি না, আমি সবার জন্য এটা ছাড়ছি। অনেক সময় হয়, যেহেতু আমরা ফিল্ডে কাজ করি, প্রথম অ্যাটাক আমাদের ওপরে হয়, তো আমাদের উপরে অ্যাটাক কী করে করবে? ভুয়ো কেস দিয়ে। তো ভুয়ো কেস দিলে পরে কিন্তু আমি কিন্তু সেই রকমভাবে ঘুরিয়ে কিন্তু কেস দেবো, আর এমন কেস দেবো যে আপনার কুর্সি, আপনার পজিশন নিয়ে টানাটানি পড়বে। কারণ আমি খুব শয়তান, আমি খুব হারামি, আর আমি খুব ছিচোড়া। যেটা বলবেন সেটাই। ঠিক আছে, 22 বছরের কাজের অভিজ্ঞতা, 22 বছরের। আপনার বিরুদ্ধে আমি রাইটিং নিচ্ছি বা দেওয়া হচ্ছে, তার মানে এনাফ ইজ এনাফ প্রমাণপত্র আছে, তাই কিন্তু আমি কোনো বিষয়ের ওপরে প্রসেসে নামবো বা সেই কাজটা ফলো আপ করবো। ঠিক আছে, আশা করলাম বোঝানো গেল। ভুয়ো কেস দিলে কিন্তু ইজিলি কিন্তু আমি আমার ব্যারিকেড থেকে কিন্তু যেতে দেব না। ঠিক আছে, তাহলে আশা করি আমি বোঝাতে পারলাম। সমস্তটা আমি একদম ক্লিয়ার করে দিলাম, কিন্তু পরিষ্কার করে দিলাম, সমস্তটা ক্লিয়ার করে দিলাম, পরিষ্কার করে দিলাম। অতএব এরপরও যদি কারোর কিছু প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। উচিত কমেন্ট হলে অবশ্যই জবাব পাবেন, আর উচিত কমেন্ট না হলে ইগনোর করে যাব। ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন। কিছু কাজ আছে, কিছু সাংবাদিক দাদা আসছেন দেখা করতে, তাদের সাথে মিটিং আছে, জানাবো আপনাদের সব কিছু জানাবো। সামনেওয়ালা ব্যক্তি যত বড় পজিশনে থাকুক, সে যদি ক্রাইম করে ছাড় পাবে না, সে যেই থাকুক। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই কিন্তু সাবধানে থাকবেন। জয় ভীম, জয় সংবিধান।